তো আজকে আমরা যেটা দেখব সেটা আমাদের সিলেবাসটা যদি একবার দেখি, সিলেবাসের মধ্যে ধরো ইউনিট 4টা চলছে আমাদের। ইউনিট 4 এর মধ্যে কি কি পার্ট হয়ে গেছে? রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেশন হয়ে গেছে, ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমাদের যে টপিকটা আসছে সেটা হচ্ছে সিস্টেম ভোল্টেজ অপটিমাইজেশন অ্যান্ড ফেজ কারেন্ট ব্যালেন্সিং। এটা এখন আমরা স্টার্ট করব। সিস্টেম ভোল্টেজ অপটিমাইজেশন অ্যান্ড ফেজ কারেন্ট ব্যালেন্সিং। তো ফার্স্টে আমরা দেখব যে ডিস্ট্রিবিউশন একটা সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে কি কি কম্পোনেন্টস আছে, ঠিক আছে। তো ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে কি থাকে? সেখানে সাবস্টেশন থাকে, ঠিক আছে। সাবস্টেশন থেকে কনজিউমারকে পাওয়ার আলটিমেটলি ডেলিভার করা হয়। তো মেন কম্পোনেন্ট বলতে অনেক কিছুই আছে। ধরো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পুরোটাই আছে, ট্রান্সমিশন লাইন আছে, ডিস্ট্রিবিউশন লাইন আছে, আলটিমেটলি সেগুলো কনজিউমারকে পাওয়ারটা ডেলিভার করা হচ্ছে। এবার এই যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মধ্যে জেনারেলি কি থাকে? মিডিয়াম ভোল্টেজ পাওয়ার লাইন থাকে, মানে 33 কেভি থেকে শুরু করে একদম লো ভোল্টেজ পর্যন্ত। এটাই অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউশন সিস্টেমে থাকে। 33 কেভি বা 11 কেভি এগুলো হচ্ছে বাল্ক কনজিউমার যারা আছে তাদের জন্য। আর যেটা হচ্ছে এলটি বা 230 ভোল্ট সিঙ্গেল ফেজ আর 433 ভোল্ট 3 ফেজ, এগুলো হচ্ছে সমস্ত 3 ফেজ কনজিউমারদের জন্য, ঠিক আছে। কি থাকে? আর সাবস্টেশন, ট্রান্সফরমার থাকে। সাবস্টেশন মানে যেগুলো ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, সেখানে কিছু ট্রান্সফরমার থাকে। পোল মাউন্টেড ট্রান্সফরমার, অর্থাৎ পোলের ওপরে মাউন্ট করা যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, সেগুলো থাকে। লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন ওয়্যারিং থাকে, মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন পোল মাউন্টেড যে ট্রান্সফরমার, সেখান থেকে কিছু ওয়্যারিং তো থাকে পাওয়ার ডিস্ট্রিবিউট করবার জন্য, এলটি যে ওয়্যারিং সেগুলো থাকে, ঠিক আছে। অ্যান্ড আলটিমেটলি কি থাকে? ঘরের মধ্যে ইলেকট্রিক মিটার থাকে। তো এই সমস্ত যে কম্পোনেন্ট, এগুলো কার মধ্যে পড়ছে? এগুলো সমস্ত কিছু আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে এগুলো পড়ছে। এবার একটা ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে কিরকম অনেক হাজার 100 সাবস্টেশন আছে। সাপোজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাই যদি ভাবো, ওয়েস্ট বেঙ্গলের যে ইলেকট্রিক ইউটিলিটি WBSEDCL, তাদের এরকম অসংখ্য সাবস্টেশন আছে। এবং কি আছে? হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ কম্পোনেন্টস। মানে হচ্ছে এইরকম যে আমাদের ট্রান্সফরমার, প্রত্যেকটা সাবস্টেশনে ধরো 2-3টে করে ট্রান্সফরমার আছে। পোল মাউন্টেড ট্রান্সফরমার, মানে প্রত্যেকটা ফিডারে সাপোজ 100-200 করে এরকম পোল মাউন্টেড ট্রান্সফরমার আছে। কত কত কিলোমিটার এরকম লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন ওয়্যারিং আছে। ইলেকট্রিক মিটার তো কয়েক কোটি আছে। তো এরকম হচ্ছে কি, এরকম অ্যাকচুয়ালি প্রচুর কম্পোনেন্ট একটা ইউটিলিটি ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে থাকে। সেগুলোকে সমস্ত কিছু ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে এগুলোকে ম্যানেজ করা হয়। এবারে দেখতে হবে আমরা যেটা মেন টপিক আমাদের এখানে আলোচনার, সেটা কি না, এফেক্টস অফ ভোল্টেজ ফ্লাকচুয়েশনস ইন দ্য লসেস অফ দ্য ইলেকট্রিক্যাল সিস্টেম। যদি কোনো কারণবশত সিস্টেমের যে ভোল্টেজ যেটা আছে সেই ভোল্টেজটা ফ্লাকচুয়েট করে, তার জন্য সিস্টেমের যে লস, সেই লসটা কিভাবে কিভাবে প্রভাবিত হতে পারে। তো এখানে দেখো বলেছে, যদি সিস্টেমের যে ভোল্টেজ সেটা যদি তার ডিজায়ার্ড ভ্যালু থেকে ফ্লাকচুয়েট করে যায়, তাহলে কি হবে? সিস্টেমের যে রিঅ্যাক্টিভ পাওয়ারের ডিমান্ড আছে, সেই রিঅ্যাক্টিভ পাওয়ারের ডিমান্ডটা কিন্তু প্রপারলি মিট করা হবে না। ধরো আমাদের একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম একটা সার্টেন ভোল্টেজের জন্য ডিজাইন করা আছে। এবার যদি সেই ভোল্টেজটা আমরা ধরে নিই 433 ভোল্ট 3 ফেজ, সাপোজ হচ্ছে আমাদের একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, সেটা হচ্ছে 433 ভোল্ট 3 ফেজ সিস্টেম, ঠিক আছে। আর 433 ভোল্টে যদি এই সিস্টেমটা রান করে, তাহলে হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ রিঅ্যাক্টিভ পাওয়ার এটা ড্র করবে। সাপোজ একটা মোটরকেই চালানো হচ্ছে 3 ফেজে, ঠিক আছে। একটা ধরো 3 ফেজ মোটর, এই মোটরটা আমার সাপোজ এটাকে আমরা 433 ভোল্টে চালানোর জন্য ডিজাইন করেছি এই মোটরটা, ঠিক আছে। এবার এই মোটরটাকে 433 ভোল্টে না চালিয়ে যদি আমরা অন্য কোনো ভোল্টেজ লেভেলে রান করাই, মানে সিস্টেমের ভোল্টেজ তো 433-এ ফিক্স থাকবে না, ধরো 400 ভোল্ট হয়ে গেছে, কমে গেছে ভোল্টেজটা, তখন কি হবে? মানে নর্মাল কন্ডিশনে এই যে
মোটরটা যতটা পরিমাণে রিয়াক্টিভ পাওয়ার টানতো, এটাকে যদি আমরা লো ভোল্টেজে চালাই তাহলে আরো রিয়াক্টিভ পাওয়ার যেটা ড্র করবে তার পরিমাণটা আরো বেড়ে যাবে। তার মানে কি সিস্টেমে যে রিয়াক্টিভ পাওয়ার যেটা আছে সেই রিয়াক্টিভ পাওয়ারের যে ডিমান্ডটা সেটা প্রপারলি মিট হবে না। ঠিক আছে, কারণ এর আগে আমরা একদিন দেখেছি যে ভোল্টেজের সঙ্গে যে রিয়াক্টিভ পাওয়ার তার কিন্তু একটা কার্ভ ওয়াইজ একটা আমরা রিলেশন ড্র করতে পারি। এটা আমরা আগে একবার শো করেছিলাম, ভোল্টেজ ভার্সাস রিয়াক্টিভ পাওয়ার গ্রাফ আমরা আগে একবার দেখেছি, আরেকবার আমরা দেখে নেব। দেখো এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস বরাবর আছে কিউ, কিউ মানে কি রিয়াক্টিভ পাওয়ার, আর এক্স অ্যাক্সিস বরাবর কি আছে ভোল্টেজ। এবার দেখো ভোল্টেজের সঙ্গে রিয়াক্টিভ পাওয়ারের যে রিলেশনটা সেটা এই রকম যে রেড কালারের যে কার্ভ আছে সেই অনুযায়ী ভ্যারি করছে। তাহলে দেখতে পাচ্ছ যখন সিস্টেমে রিয়াক্টিভ পাওয়ারের ডিমান্ডটা একটা নির্দিষ্ট পরিমাণে থাকছে, সাপোজ যে রিয়াক্টিভ পাওয়ার সেটা যদি এই রেঞ্জে থাকে তখন কি হচ্ছে সিস্টেমের একটা সার্টেন ভোল্টেজ থাকছে, সাপোজ এই ভোল্টেজটা কত 0.5 পার ইউনিট ভোল্টেজ। এবার যত সিস্টেমের রিয়াক্টিভ পাওয়ারের ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, যত বাড়ছে তত কি হচ্ছে ভোল্টেজ লেভেলটাও কিন্তু ক্রমশ চেঞ্জ হচ্ছে। এইদিকে দেখো ভোল্টেজটা 0.2 0.3 0.4 এরকম রেঞ্জে আছে, অন্যদিকে এইদিকে যে ভোল্টেজ রিয়াক্টিভ পাওয়ার যখন বাড়ছে তখন হচ্ছে 0.6 0.7 0.8 এরকম এরকম ভাবে সিস্টেমের ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে। তার মানে কি একটা বেস পয়েন্ট থাকে যে পয়েন্টটাই সিস্টেমের ভোল্টেজটা থাকলে সিস্টেমটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ রিয়াক্টিভ পাওয়ার ড্র করে। ঠিক আছে, মানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ রিয়াক্টিভ পাওয়ার তখন সিস্টেমটা নির্দিষ্ট একটা ভোল্টেজে ড্র করবে, কিন্তু যেই সিস্টেমের ভোল্টেজটা ফ্লাকচুয়েট করে যাবে সিস্টেমের রিয়াক্টিভ পাওয়ারের যে চাহিদা সেই চাহিদাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি আমাদের চেষ্টা করতে হবে সিস্টেমের যে ভোল্টেজ লেভেলটা আছে সেই ভোল্টেজ লেভেলটাকে একটা নির্দিষ্ট যে মাত্রা সেই মাত্রাতে বজায় রাখতে হবে। ঠিক আছে, দা ভোল্টেজ প্রোফাইল মানে স্পেটিয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ভোল্টেজ ম্যাগনিটিউড। মানে ভোল্টেজ প্রোফাইল মানে শুধু যে ভোল্টেজের ম্যাগনিটিউড তা নয়, তাদের মধ্যে যে ফেজ সিকোয়েন্স সেগুলোকেও বা ফেজের যে ডিস্ট্রিবিউশন সেগুলোকেও ঠিকমতো মেনটেন রাখতে হবে অন দ্য ফিডার্স। ঠিক আছে, ভোল্টেজ প্রোফাইল অন দ্য ফিডার্স, ফিডার বলতে মিডিয়াম ভোল্টেজ লাইন যেগুলোর মাধ্যমে ডিস্ট্রিবিউশন করা হয় পাওয়ারকে, ক্যান অলসো অ্যাফেক্ট দ্য কারেন্ট ডিস্ট্রিবিউশন ডিপেন্ডিং অন দ্য টাইপস and the mixture of loads in the system, although indirectly and to a small extent affecting the system power loss. এর মাধ্যমে সিস্টেমের যে পাওয়ার লস সেটাও কিন্তু প্রভাবিত হতে পারে। মানে যদি আমার সিস্টেমের ভোল্টেজ মানে রিয়াক্টিভ পাওয়ারের যে ডিমান্ড সেটা যদি ঠিকমতো করে স্যাটিসফাইড না হয় সিস্টেমের ভোল্টেজ কি হবে ফ্লাকচুয়েট করবে। সিস্টেমের ভোল্টেজ ফ্লাকচুয়েশন মানে আমাদের যে তিনটে ফেজ 3 ফেজ ভোল্টেজ, ঠিক আছে, এটা ধরো একটা ফেজ, এটা ধরো আরেকটা ফেজ, এটা ধরো আরেকটা ফেজ। ঠিক আছে, এবার এই যে ভোল্টেজ যদি ফ্লাকচুয়েশন করে এই ভোল্টেজ যে ফেজারগুলো, এটা ধরো রেড ফেজ, এটা ধরো ইয়েলো ফেজ, ইয়েলো ব্লু ফেজ, তো এই যে ফেজগুলোর মধ্যে যে ফেজ সিকোয়েন্স তো একটা আছে এবং এদের মধ্যে একটা পার ফেজের মধ্যে একটা 120 ডিগ্রি একটা ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স থাকে। ঠিক আছে, এইটাকে কি বলা হয় স্পেটিয়াল ডিস্ট্রিবিউশন। এবার যদি সিস্টেমের যে ভোল্টেজ প্রোফাইল সেটা যদি অল্টার্ড হয় এর মানে হচ্ছে যে এদের মধ্যে এই যে ফেজ অ্যাঙ্গেল এটাও অল্টার্ড হবে, মানে প্রত্যেকটা ফেজের মধ্যে 120 ডিগ্রি করে থাকার কথা কিন্তু সেটা থাকবে না, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ফেজের যে ভোল্টেজ সেটাও কিন্তু সেম থাকবে না। ধরো রেড ফেজটা এতটা আছে, সাপোজ ব্লু ফেজটা আমার এতটা উঠে গেল, বা ধরো ইয়েলো ফেজ যেটা এটা আছে ইয়েলো ফেজটা ধরো আর একটু ডাউন হয়ে গেল, ইয়েলো ফেজটা ধরো একটু কমে গেল, এরকম না হয়ে ধরো এরকম হয়ে গেল। তাহলে কি হবে এই যে আনব্যালেন্স দেখা দেবে প্রত্যেকটা ফেজের মধ্যে যে আনব্যালেন্স, এটা কিন্তু সিস্টেমের পক্ষে আনডিজায়ারেবল, এবং এই আনডিজায়ারেবল পাওয়ার মানে এইরকম আনডিজায়ারেবল ভোল্টেজ ফ্লাকচুয়েশনের জন্য সিস্টেমের কি হবে না সিস্টেমে একটা রিয়াক্টিভ পাওয়ারের একটা তারতম্য দেখা দেবে, এবং যেটা রিয়াক্টিভ পাওয়ার সিস্টেমের যেটা থাকার কথা তার থেকে তার
ডিমান্ড বেড়ে যাবে বা কমে যাবে, এবং তার উপরে ভিত্তি করে সিস্টেমের যে পাওয়ার লস সেটাও কিন্তু বেশি হয়ে যাবে। কারণ রিয়াক্টিভ পাওয়ারের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হবে, সিস্টেমকে তো কেভিএ ডিমান্ডটাকে ম্যাচ করতেই হবে, মানে কেভিএ বেশি জেনারেট করতেই হবে, এবং আলটিমেটলি বেশি কেভিএ জেনারেট যদি করতে হয় আলটিমেটলি কিন্তু সিস্টেমে পাওয়ার লস অনেক বেড়ে যাবে। তো এই কারণে আমাদেরকে কি দরকার, আমাদের দরকার হচ্ছে সিস্টেমের যে ভোল্টেজ লেভেল সেটাকে অপটিমাইজড করা, এবং তার সাথে সাথে শুধু সিস্টেমের ভোল্টেজটাকে অপটিমাইজ করলে হবে না, যেহেতু সিস্টেমের ভোল্টেজের সঙ্গে রিয়াক্টিভ পাওয়ারের একটা সম্পর্ক আছে, তো সেই কারণবশত সিস্টেমের ভোল্টেজ অপটিমাইজেশনের সাথে সাথে সিস্টেমের ভারকেও কন্ট্রোল করতে হবে। ভার মানে কি, রিয়াক্টিভ পাওয়ার, যেটা রিয়াক্টিভ পাওয়ারটাকেও কন্ট্রোল করতে হবে। তো এই যে ভোল্টেজ অপটিমাইজেশন, এটা করা হয় কিভাবে? সিস্টেমের ভোল্টেজ অপটিমাইজেশনের জন্য সাবস্টেশনে কি ব্যবস্থা করা থাকে না, সাবস্টেশনে কিছু ভোল্টেজ রেগুলেটিং ডিভাইস ইনস্টল করা থাকে। ভোল্টেজ রেগুলেটিং ডিভাইসের কাজ কি? ভোল্টেজ রেগুলেটিং ডিভাইসের কাজ হচ্ছে সিস্টেমের ভোল্টেজটাকে তার নির্দিষ্ট লেভেলে মেনটেন রাখা। এবার এই যে ভোল্টেজ লেভেলটাকে মেনটেন রাখবে তার জন্য কি ব্যবহার করা হয়, কি ডিভাইস ইনস্টল করা হয় না, সাবস্টেশনে একটা ট্রান্সফরমারের সাপেক্ষে ট্যাপ চেঞ্জার বলে একটা ডিভাইস ইনস্টল করা হয়। ট্রান্সফরমারে তোমরা পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে সাবস্টেশনে গেলে অবশ্যই দেখতে পাবে যে কি থাকে, ট্যাপ চেঞ্জার থাকে। ট্যাপ চেঞ্জার মানে কি, ট্রান্সফরমারের যে হাই ভোল্টেজ সাইড, ধরো এটা ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইড, এবং এই দিকটা সাপোজ ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইড। এটা হলো ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইড। এবার কি হয়, ট্রান্সফরমারের যে ট্যাপ চেঞ্জার, এই যে হাই ভোল্টেজ সাইড, হাই ভোল্টেজ সাইডে কিছু ট্যাপ পজিশন থাকে। সাপোজ এরকম কিছু ট্যাপ পজিশন থাকে যেগুলোকে আমরা এক্সটার্নালি কন্ট্রোল করতে পারি। এবার এই যে ট্যাপ পজিশন, এই ট্যাপ পজিশনগুলোকে যদি আমরা এক্সটার্নালি কন্ট্রোল করি, এটা হচ্ছে কি সাইড, আমার হাই ভোল্টেজ সাইড, তাহলে সেই অনুযায়ী লো ভোল্টেজ সাইডে আমরা ভোল্টেজের পরিমাণ যেটা আছে সেটাকে কন্ট্রোল করতে পারি। সাপোজ একটা ট্রান্সফরমার আমাদের আছে, সেই ট্রান্সফরমারে হচ্ছে কি না, ট্যাপ পজিশনের কথা বলা আছে। সাপোজ এরকম একটা ট্রান্সফরমার, তাতে কতগুলো ট্যাপ পজিশন ধরো বলা আছে, 1 নাম্বার ট্যাপ, 2 নাম্বার ট্যাপ, 3 নাম্বার ট্যাপ, 4 নাম্বার ট্যাপ, 5 নাম্বার ট্যাপ। এটা একটা সাপোজ ট্রান্সফরমারের ট্যাপ পজিশন এরকম বলা আছে। তো এরকম বলা থাকে ট্রান্সফরমারের ভোল্টেজ যদি এরকম হয়, সাপোজ একটা 33 কেভি, সাপোজ একটা 33 কেভি বাই 11 কেভি একটা ট্রান্সফরমার সাবস্টেশনে আছে। এবার আমাদের 11 কেভি সাইডে কত ভোল্টেজ দরকার, আমাদের দরকার সবসময় যেন 11 কেভিতে 11 কেভি যে সাইড, সেই সাইডে সবসময় যেন 11 কেভি বজায় থাকে, এটা আমরা চাইছি। তো এবার সেটা তো চাইলেই হবে না, কারণ 33 কেভি লেভেলে যে ভোল্টেজটা ঢুকছে, এখানে যে 33 কেভি ভোল্টেজটা অ্যাকচুয়ালি এখানে প্রবেশ করছে, এই ভোল্টেজটা তো সবসময় 33 থাকে না। এই ভোল্টেজটা কিন্তু ট্রান্সমিশন লেভেলের, ট্রান্সমিশন সাবস্টেশন থেকে যে ভোল্টেজটা আসে সেটা কিন্তু ফ্লাকচুয়েট করতে পারে, কিন্তু আমরা চাই না যে 11 কেভি সাইডে ভোল্টেজটা ফ্লাকচুয়েট করুক, তাহলে আমাদেরকে এখানে ট্যাপ চেঞ্জার ব্যবহার করতে হবে। তো এরকম যদি 5টা ট্যাপ থাকে, এটা একটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি। তো ধরো এখানে এরকম ট্যাপ পজিশন, এটাতে ধরো 1 নাম্বার ট্যাপের সাপেক্ষে সাপোজ বলা আছে 34,650, 34,650, ঠিক আছে, এটা হলো আমার প্রাইমারি সাইডের ভোল্টেজ। সাপোজ 2 নাম্বার ট্যাপ পজিশন যেটা আছে, 2 নাম্বার ট্যাপ পজিশনে বলা আছে সাপোজ 33,825, 33,825 ভোল্ট। সাপোজ 3 নাম্বার যে ট্যাপ পজিশন, সেখানে আমার বলা আছে কত, 33,000, 33,000 ভোল্ট। সাপোজ 4 নাম্বার যে ট্যাপ পজিশন, সেখানে আমার বলা আছে 32,175 ভোল্ট, 32,175 ভোল্ট। অ্যান্ড সাপোজ 5 নাম্বার যে ট্যাপ পজিশন, সেখানে বলা আছে 31,350 ভোল্ট, 31,350 ভোল্ট।
একটা এক্সাম্পল হিসাবে দেওয়া হলো, শুধু এইরকমই যে থাকবে তার কোনো মানে নেই, এটা ভ্যালু পরিবর্তন হতে পারে ডিজাইনার টু ডিজাইনার বেসিসে বা কোম্পানি টু কোম্পানি বেসিসে। এটা হলো আমার কোন দিককার ভোল্টেজ, এটা হলো আমার হাই ভোল্টেজ সাইডের ভোল্টেজ, ঠিক আছে। আর লো ভোল্টেজ সাইডের কত ভোল্টেজ থাকবে, মানে লো ভোল্টেজ মানে এখানে 11 কেভি সাইড, সেদিকে সবসময় কিন্তু আমরা 11 কেভি পাবো। ট্যাপ চেঞ্জার সবসময় হাই ভোল্টেজ সাইডেই ইনস্টল করা হয়। এটা হলো 11 কেভি, এটাও 11 কেভি, এটাও হচ্ছে 11 কেভি, এবং এদিকটাও হচ্ছে 11 কেভি। এর মানেটা কি? এর মানে হচ্ছে এই যে ট্যাপ পজিশন যেগুলোকে আমরা এক্সটার্নালি কন্ট্রোল করতে পারি, যদি ধরো সিস্টেমের ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ 33,000 ভোল্টের তুলনায় বেশি আছে, ধরো আমার সিস্টেমের যে ট্রান্সমিশন লাইনের ট্রান্সমিশন সাবস্টেশন থেকে যে আসছে লাইনটা, সেই লাইনের ভোল্টেজটা 33,000 ভোল্টের থেকে বেশি আছে, মনে করো 34,000 ভোল্ট আছে। 34,000 ভোল্ট থাকলে এবার যদি আমরা দেখি যে 34,000 ভোল্ট এই ট্রান্সফরমারের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে যদি ট্যাপ পজিশন আমার 3 নাম্বার ট্যাপে যদি থাকে তাহলে কি হবে? 3 নাম্বার ট্যাপে থাকলে 33,000 ভোল্ট ঢুকলে 11,000 ভোল্ট বেরোবে, ঠিক আছে। এবার যদি 1 নাম্বার ট্যাপে থাকে তাহলে এরকম সিস্টেম আছে যে যদি 34,650 ভোল্টও ঢোকে তাহলেও 11 কেভি বেরোবে। অন্যদিকে 2 নাম্বার ট্যাপ পজিশনে যদি থাকে তাহলে 33,825 ভোল্টও যদি থাকে তাহলে 11 কেভি বেরোবে। 4 নাম্বার ট্যাপ পজিশনে যদি থাকে তাহলে 32,175 ভোল্টও যদি থাকে 11 কেভি সাইডে 11 কেভি বেরোবে। 5 নাম্বার ট্যাপ পজিশনে যদি রাখা হয় 31,350 ভোল্টও যদি ঢোকে 11 কেভি সাইডে 11 কেভি আমরা পাবো। তাহলে যারা সাবস্টেশনে থাকবে তাদেরকে কি করতে হবে? এই ট্যাপ পজিশনটাকে কন্ট্রোল করতে হবে। তাদের কাছে ভোল্ট মিটার আছে, ভোল্ট মিটারে তারা দেখতে পাবে যে 11 কেভি সাইডে যে ভোল্ট মিটার 11 কেভি সাইডে তারা ডিসপ্লেতে দেখতে পাবে কত ভোল্ট, 33 কেভি সাইডে ভোল্টেজ কত আছে। যদি দেখে যে 33 কেভি সাইডের ভোল্টেজ 33,000 ভোল্টের থেকে অনেক বেশি আছে, মানে ওভার ভোল্টেজে আসছে, তখন আমাকে 11 কেভি সাইডের নির্দিষ্ট ভোল্টেজ বজায় রাখতে গেলে ট্যাপ পজিশনটাকে 1 বা 2 এরকম পজিশনে নিয়ে যেতে হবে। আবার যদি দেখে যে 33 কেভি সাইডের যে ভোল্টেজ সেটা 33,000 ভোল্টের থেকে কমে গেছে, সাপোজ 31,000 ভোল্টে চলে গেছে, তখন যদি নির্দিষ্ট ভোল্টেজের ভ্যালু পেতে হয় তাহলে কি করতে হবে না, ট্যাপ পজিশনটাকে 5 নাম্বার ট্যাপ পজিশনে নিয়ে যেতে হবে। তো এরকম যে শুধু 5টাই ট্যাপ পজিশন থাকতে পারে এরকম নয়, এমনও ট্রান্সফরমার এখন আছে যেগুলোতে হয়তো 17খানা ট্যাপ পজিশন থাকে। 9 নাম্বার ট্যাপটা হলো রেফারেন্স, যেখানে এখানে যেমন 3 নাম্বার ট্যাপটা হলো রেফারেন্স ট্যাপ, তার থেকে নিচের দিকে গেলে ভোল্টেজ বাড়বে এবং উপর দিকে গেলে ভোল্টেজ কমছে, সেরকম হচ্ছে 17টা ট্যাপ থাকতে পারে। সেখানে 9 নাম্বার ট্যাপটা হবে রেফারেন্স ট্যাপ। 1 থেকে 8 পর্যন্ত যদি রাখা হয় তাহলে ওভার ভোল্টেজের সময় যদি রাখা হয় তাহলে আমরা নির্দিষ্ট ভোল্টেজ পাবো। আবার 10 থেকে 18 পর্যন্ত যদি 17 পর্যন্ত যদি রাখা হয় সেক্ষেত্রে আমরা আন্ডার ভোল্টেজ কন্ডিশনে নির্দিষ্ট ভোল্টেজের ভ্যালু পেয়ে যাব। তো এইরকম ভাবে সাবস্টেশনে কি করা হয়, ট্রান্সফরমারের সঙ্গে ট্যাপ চেঞ্জার ফেসিলিটি যুক্ত ট্রান্সফরমার এখন ইনস্টল করা হয়, এবং সেই ট্যাপ চেঞ্জার ফেসিলিটি যুক্ত ট্রান্সফরমারের ট্যাপ পজিশনটাকে কন্ট্রোল করে কি করা হয় না, 11 কেভি সাইডে যে নির্দিষ্ট ভোল্টেজ বজায় রাখার কথা সেটাকে রাখা হয়। এবার এটা যে শুধুমাত্র ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমরা বলছি তা নয়, এটা ট্রান্সমিশনের যে সাবস্টেশন যাদের কাছে 132 কেভি ঢোকে এবং 33 কেভি বেরোয় তারাও চেষ্টা করে, তাদের কাছেও ট্রান্সফরমার এরকম ট্যাপ চেঞ্জার থাকে, তারাও চেষ্টা করে যে তাদের যে ট্রান্সফরমার সেই ট্রান্সফরমারের লো ভোল্টেজ সাইড অর্থাৎ 33 কেভি সাইডে যেন নির্দিষ্ট ভোল্টেজ বজায় থাকে। তো এইরকম ভাবে ট্রান্সফরমার গুলোতে কি ইনস্টল করা হয় না, ট্যাপ চেঞ্জার ইনস্টল করা হয়, এবং এই ট্যাপ চেঞ্জার ইনস্টল করে এবং সেগুলিকে অপারেট করার মাধ্যমে যে ডিস্ট্রিবিউশন লাইন, সেই ডিস্ট্রিবিউশন লাইনের ভোল্টেজকে তার নির্দিষ্ট ভ্যালুতে বজায় রাখা হয়, ঠিক আছে। এবার এটা তো এক ধরনের ভোল্টেজ কন্ট্রোলের অপশন গেল। আরেক ধরনের ভোল্টেজ রিঅ্যাক্টিভ পাওয়ার কন্ট্রোলের জন্য ট্রান্সমিশন লাইনে কি লাগানো হয় বলেছিলাম, 11 একটা ধরো ট্রান্সমিশন লাইন, সেখানে রিঅ্যাক্টিভ পাওয়ার যদি বেশি হয়ে যায় তখন সেখানে কি ইনস্টল করতে হয়। এটা ধরো জেনারেটর, এটা ট্রান্সমিশন লাইন, রিঅ্যাক্টিভ পাওয়ার যদি এখানে বেশি হয়ে যায়, রিঅ্যাক্টিভ পাওয়ার বা কম হয়ে যায়, রিঅ্যাক্টিভ পাওয়ারকে কম্পেনসেট করার জন্য এখানে ক্যাপাসিটার ব্যাংক ইনস্টল করা হয়, ঠিক আছে। ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিটার ব্যাংক ইনস্টল করা হয়, এবং শুধুমাত্র যে ট্রান্সমিশন লাইন তাতেই নয়, এমনকি 11 কেভি যে লাইন যেটা আমাদের ডিস্ট্রিবিউশন সাবস্টেশন অর্থাৎ 33/11 কেভি সাবস্টেশন থেকে যে ফিডার বার হয় সেই সমস্ত ফিডারেও অনেক ক্ষেত্রে এরকম ক্যাপাসিটার ব্যাংক লাগানো হয়। এই ক্যাপাসিটার ব্যাংকের কাজ কি? ক্যাপাসিটার ব্যাংকের কাজ হলো
সিস্টেমের যদি রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ডটা বেড়ে যায়, তখন এই রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ডকে মিট করার জন্য ক্যাপাসিটার ব্যাংকগুলো কিছু পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার সিস্টেমের মধ্যে ইনজেক্ট করে দেয়, এবং তার মাধ্যমে সিস্টেমের রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ডটাকে তার নির্দিষ্ট লেভেলে বজায় রাখে, এবং স্বাভাবিকভাবেই তার ফলে সিস্টেমের ভোল্টেজটাও নির্দিষ্ট পর্যায়ে মেনটেন থাকে। তো এই যে টোটাল প্রসিডিওর, প্রথম যে প্রসিডিওর মানে যেটা ভোল্টেজ কন্ট্রোল করবার জন্য প্রথম প্রসিডিওর, যেটা হচ্ছে ট্যাপ চেঞ্জার, এটা একটা প্রসিডিওর হলো, এটার মাধ্যমে আমরা ভোল্টেজকে অপটিমাইজ করতে পারছি। অন্যদিকে যে ক্যাপাসিটার ব্যাংকগুলো আছে, ক্যাপাসিটার ব্যাংকের মাধ্যমে আমরা কি করতে পারছি না সিস্টেমের ভারটাকে কন্ট্রোল করতে পারছি, এবং ভার কন্ট্রোল করার মাধ্যমে আবার সিস্টেমের ভোল্টেজটাকেও নির্দিষ্ট পর্যায়ে বজায় রাখতে পারছি। সুতরাং আমরা যখন বলবো যে ভোল্টেজ অপটিমাইজেশন, তারই সাথে সাথে আমাদেরকে ভার অপটিমাইজেশনের টেকনিকটাও বলে দিতে হবে, এবং এই যে দুটো টেকনিককে একসঙ্গে নিয়ে মানে ভার অপটিমাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ ভোল্টেজ অপটিমাইজেশন, এই দুটোকে নিয়ে আমরা এই টেকনিকটাকে নাম দিতে পারি ভার ভোল্ট অপটিমাইজেশন টেকনিক। ঠিক আছে, ভার ভোল্ট অপটিমাইজেশন টেকনিক। এবার এই যে ভার ভোল্ট অপটিমাইজেশন টেকনিক ব্যবহার করা হয়, তার মেন বেনিফিটটা কি? দেখো, বেনিফিট গুলো হচ্ছে ভার ভোল্ট অপটিমাইজেশন ইট অ্যাটেম্পটস টু মিনিমাইজ দ্য পাওয়ার লস অর ডিমান্ড উইদাউট কজিং দ্য ভোল্টেজ অর কারেন্ট ভায়োলেশনস। সিস্টেমের ভোল্টেজকে কারেন্টকে তার নির্দিষ্ট ভ্যালুতে বজায় রেখে সিস্টেমের যে পাওয়ার লস সেটাকে কম করে দিচ্ছে এই টেকনিকটা। এবং এর মাধ্যমে কি পাওয়া যাচ্ছে না ইমপ্রুভড এনার্জি এফিসিয়েন্সি। এনার্জি এফিসিয়েন্সি অনেক বেটার হচ্ছে, কারণ সিস্টেমের লস যদি কমে যায় এনার্জি এফিসিয়েন্সি তো বেটার হবে, এবং যদি লস কমে যায় তার মানে জেনারেশন যে প্ল্যান্ট সেখানে জেনারেশন করবার প্রয়োজনীয়তাটা কমে যাচ্ছে, এবং জেনারেশন যত কম হবে তত কি হবে, কম পরিমাণে গ্রিন হাউস গ্যাস নির্গত হবে, এবং এটা পরিবেশের পক্ষে তাহলে উপকারী। এবং তারপরে হচ্ছে রিডিউসড পিক ডিমান্ড অ্যান্ড রিডিউসড পিক ডিমান্ড কস্ট অফ ইউটিলিটিস। যেহেতু রিঅ্যাক্টিভ পাওয়ারের ডিমান্ডটাকে মিট আপ করে দেওয়া হচ্ছে ভার অপটিমাইজেশনের মাধ্যমে, সুতরাং রিঅ্যাক্টিভ পাওয়ারের ডিমান্ড কমে যাচ্ছে মানে ওভারঅল কেভিএ ডিমান্ডটা কমে যাচ্ছে, এবং কেভিএ ডিমান্ড কমে যাওয়া মানে হচ্ছে সিস্টেমের পিক ডিমান্ড কমে যাওয়া। সিস্টেমের পিক ডিমান্ড যদি কমে যায় তাহলে ইউটিলিটি অর্থাৎ যারা পাওয়ার সাপ্লাইয়ের কাজে যুক্ত আছে সেই সমস্ত কোম্পানির যে কস্ট, ক্যাপিটাল কস্ট, সেগুলো কমে যাচ্ছে। তো সুতরাং আমরা বলতে পারি ভার ভোল্ট অপটিমাইজেশন টেকনিকের মাধ্যমে আমরা এই সমস্ত অ্যাডভান্টেজ গুলো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই যে টেকনিকটা আমরা কথা বললাম এটা হচ্ছে আমাদের প্রথম যে আজকে যেটা টপিক, তার মধ্যে এই যে সিস্টেম ভোল্টেজ অপটিমাইজেশন, এই টপিকটা আমরা এতক্ষণ পর্যন্ত ডিসকাস করলাম। তো এই টেকনিকের মাধ্যমে আমরা সিস্টেমের ওভারঅল লসটাকে কিছুটা কম করতে পারছি, এবং এর জন্য মেন যে টেকনিকের কথা বললাম দুটো টেকনিক, একটা হচ্ছে কি করা হয় না এইরকম ট্যাপ চেঞ্জার ইনস্টল করা হয় ট্রান্সফরমার গুলোর জন্য, যার মাধ্যমে ভোল্টেজ লেভেলটাকে নির্দিষ্ট ভ্যালুতে বজায় রাখা যায়, আর অন্যদিকে ভার যে আছে সিস্টেমের সেই ভারকে অপটিমাইজ করবার জন্য সিস্টেমে ক্যাপাসিটার ব্যাংক ইনস্টল করা হয়। ঠিক আছে, তো এই দুটো টেকনিক দুটোকে একসঙ্গে নিয়ে আমরা বলতে পারি ভার ভোল্ট অপটিমাইজেশন টেকনিক। এবার এই দুটো যে টেকনিক এদের মধ্যে কিন্তু একটা কোঅর্ডিনেশন থাকাটা দরকার। মনে করো একটা সাবস্টেশন থেকে, ধরো একটা 33/11 কেভি একটা সাবস্টেশন আছে, আমি এইখান থেকে ডিস্ট্রিবিউশন থেকেই ভাবছি 33/11 কেভি একটা সাবস্টেশন আছে, তার মানে 11 কে এই দিকটা হলো 33 কেভি সাইড, এখানে 33 কেভি ঢুকছে আর এদিক থেকে 11 কেভি বার হচ্ছে। ঠিক আছে, এবার এই যে 11 কেভি বার হচ্ছে এই ট্রান্সফরমারটা কোথায় আছে, সাবস্টেশনের ভেতরে আছে। এই ট্রান্সফরমারটা সাবস্টেশনের ভেতরে আছে, তার মানে এই ট্রান্সফরমারে আমার কি আছে, ট্যাপ চেঞ্জার আছে। ট্রান্সফরমার যে ট্যাপ চেঞ্জার সেগুলোকে কারা অপারেট করবে, এগুলোকে সাবস্টেশনের ভেতরে যারা অপারেটর আছে তারা সেগুলোকে অপারেট করতে পারে। তারা দেখবে যে সিস্টেমের 33 কেভি সাইডে, এই যে 33 কেভি সাইডে এখানে ভোল্টেজটা বেশি আসছে না কম আসছে, তার উপরে ভিত্তি করে এই ট্রান্সফরমারের ট্যাপ পজিশনটাকে সে সেট করলো। ঠিক আছে, অন্যদিকে এই যে 11 কেভি লাইন, সেই লাইনেও অনেক জায়গাতে কি থাকে, ক্যাপাসিটার ব্যাংক এরকম ইনস্টল করা থাকে। ক্যাপাসিটার ব্যাংক কি করে, সিস্টেমের মধ্যে রিঅ্যাক্টিভ পাওয়ারকে ইনজেক্ট করে। এবার ডিস্ট্রিবিউশন যে লাইন, এই ডিস্ট্রিবিউশন লাইনের বিভিন্ন স্থানে এই সব ক্যাপাসিটার ব্যাংক লাগানো আছে, এবং এগুলো কিন্তু অপারেট করার জন্য কেউ বসে থাকে না। এবার কি হবে, যদি এরকম হয় যে মনে করো এদিকের ভোল্টেজটা কোনো কারণবশত কম হয়ে গেছে, 33 কেভি আসেনি, মনে করো 31 কেভি এসেছে,
যদি 31 কেভি আসে তাহলে এই দিকের 11 কেভি সাইডে নির্দিষ্ট ভোল্টেজ বজায় রাখার জন্য এখানে যে অপারেটর আছে সাবস্টেশনে সে কি করবে, ট্যাপ পজিশনটাকে মনে করো 5 নাম্বার ট্যাপ পজিশনে নিয়ে গেল, ট্যাপ পজিশনটাকে বাড়িয়ে সে 5 নাম্বার ট্যাপে নিয়ে গেল, তার মানে এইদিকে আবার 11 কেভি বজায় থেকে গেল। কিন্তু অন্যদিকে এখানে ক্যাপাসিটার ব্যাংকও তো আছে, ক্যাপাসিটার ব্যাংকও তো একটা তার নিজস্ব কাজ করে যাচ্ছে, সেও তো এখানে রিঅ্যাক্টিভ পাওয়ার ইনজেক্ট করছে, এবং এর ফলে কি হবে, সিস্টেমের যে ভোল্টেজ যেটা 11 কেভি থাকার কথা এ আবার এক্সট্রা কম্পেনসেট করে দিল বলে সিস্টেমের ভোল্টেজটা 11 কেভি থেকে হয়তো আরো কিছুটা বেশি হয়ে গেল, সাপোজ 12 কেভি হয়ে গেল। কিন্তু এটা তো ডিজায়ারেবল নয়, আমাদের ডিজায়ারেবল হচ্ছে যে সবসময় যেন এই ডিস্ট্রিবিউশন যে লাইন সেটাতে সবসময় 11 কেভিই থাকে। কিন্তু এখানে আমাদের সাবস্টেশনের যে অপারেটর তাদের সঙ্গে এই ক্যাপাসিটার ব্যাংকের তো কোনো কোঅর্ডিনেশন নেই, তার মানে এই কোঅর্ডিনেশন না থাকার জন্য এ একভাবে কাজ করছে, ট্যাপ চেঞ্জার যারা অপারেট করছে তারা একভাবে কাজ করছে, তার মানে তাদের মধ্যে কোনো নির্দিষ্ট কোঅর্ডিনেশন থাকছে না। তো এই ব্যাপারটাকে আরো ভালো করার জন্য যাতে সিস্টেমের ভোল্টেজ সবসময় নির্দিষ্ট ভ্যালুতেই বজায় থাকে, তাহলে কি করতে হবে, আরো ইমপ্রুভ টেকনোলজি ব্যবহার করতে হবে। ইমপ্রুভ টেকনোলজি কিরকম না, এইখানে ক্যাপাসিটার ব্যাংক অপারেট করার জন্য এখানে একটা সুইচ থাকবে সাপোজ, এই সুইচটা এখানে তো কাউকে বসিয়ে রাখা সম্ভব নয়, এই সুইচটা হবে অটোমেটিক্যালি অপারেটেড, এবং এই যে ক্যাপাসিটার ব্যাংক এই সুইচ অথবা এই যে ট্যাপ চেঞ্জারের যে অপারেশন সেই সুইচ সমস্ত কিছুর যে সিগন্যাল সেগুলোকে একটা সেন্ট্রাল সার্ভারের মধ্যে নিতে হবে। ঠিক আছে, সাপোজ এই সেন্ট্রাল সার্ভারের মধ্যে সিস্টেমের কত অ্যাকচুয়াল রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ড আছে, অ্যাক্টিভ পাওয়ার ডিমান্ড কত আছে পি, রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ড কত আছে কিউ, সিস্টেমের ভোল্টেজ কত আছে ভি, সমস্ত সিগন্যাল এই কন্ট্রোলারের মধ্যে আসবে, এবং এই কন্ট্রোলার থেকে আলটিমেটলি সিগন্যাল জেনারেটেড হবে। সেই সিগন্যালগুলো কোথায় না ট্যাপ চেঞ্জারের মধ্যেও চলে যাবে, আবার হচ্ছে ট্যাপ চেঞ্জারের মধ্যেও চলে গেল, আবার ধরো এই যে ক্যাপাসিটার ব্যাংক যেগুলো আছে সেই ক্যাপাসিটার ব্যাংকের মধ্যেও চলে গেল। মানে এখানে কি হলো, এই সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে আমাদের যে অ্যাক্টিভ পাওয়ার আমাদের যে রিঅ্যাক্টিভ পাওয়ার সেটাকে কন্ট্রোল করবার জন্য থাকা ক্যাপাসিটার ব্যাংক এবং সিস্টেমের ভোল্টেজ অপটিমাইজেশনের কাজে যুক্ত থাকা এই যে ট্যাপ চেঞ্জার তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকলো, এবং এই সার্ভারের মধ্যে প্রোগ্রামিং করা থাকবে, তারা সেই মতো ট্যাপ কখন চেঞ্জ করতে হবে আর কখনই বা ক্যাপাসিটার ব্যাংককে অন করতে হবে সেই সমস্ত সিগন্যালকে সেন্ড করবে। এবং এই যে টোটাল প্রসিডিওরটা হবে এই প্রসিডিওরটাকে আমরা বলতে পারি ডিস্ট্রিবিউশন অটোমেশন। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন অটোমেশন একটা টেকনিক হতে পারে যে ডিস্ট্রিবিউশন অটোমেশন। এই ডিস্ট্রিবিউশন অটোমেশনের মাধ্যমে কি হবে, সিস্টেমের ভার কম্পেনসেশনের কাজে যুক্ত থাকা ক্যাপাসিটার ব্যাংক এবং ট্যাপ পজিশন যেগুলো ভোল্টেজ অপটিমাইজেশনের কাজে নিযুক্ত আছে সেগুলোর মধ্যে একটা নির্দিষ্ট কোঅর্ডিনেশন থাকবে, এবং দুটো অ্যাব্রাপ্টলি অপারেট করবে না। যখন ক্যাপাসিটার ব্যাংক অপারেট করছে তখন এটা ট্যাপ চেঞ্জার করার দরকার নেই, ট্যাপ চেঞ্জ করার দরকার নেই, বা যখন ট্যাপ চেঞ্জ হচ্ছে তখন কিন্তু ক্যাপাসিটার ব্যাংক অপারেটেড হওয়ার দরকার নেই। তো এইভাবে একটা কোঅর্ডিনেশন তাদের মধ্যে করা সম্ভব হবে, তার জন্য দরকার ডিস্ট্রিবিউশন অটোমেশন সিস্টেম। বলো স্যার, আপনি বলছেন যে যখন ওই ক্যাপাসিটর ব্যাংকটা কাজ করবে তখন তাহলে ট্যাপ চেঞ্জারটার কাজ করবে না, কিন্তু এরকম তো হতে পারে যে কোনো সময় হয়তো রিঅ্যাক্টিভ পাওয়ারটাও লাগছে, সেজন্য ওই ক্যাপাসিটর ব্যাংকটাকে ওপেন তখন করবে, তখন সেটা করবে মানে দরকার অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী। হ্যাঁ, মানে সিচুয়েশন যদি এমন হয়, সব সিগন্যালই তো এখানে আসছে, পাওয়ার কত আছে, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার সব এখানে আসছে। মানে এখানে প্রোগ্রামিং থাকবে, কমপ্লেক্স কিছু প্রোগ্রামিং থাকবে যেগুলো কি করবে, মানে কখন কোনটাকে অপারেট করার দরকার। ধরো ট্যাপ পজিশন কন্ট্রোল করে অনেক বেশি বড় লেভেলে কন্ট্রোল করা যায় না, অনেক বড় ভোল্টেজ, আর এই ক্যাপাসিটার ব্যাংক দিয়ে হয়তো ফাইন টিউনিং করা যাবে। মানে হয়তো আমার 100-200 ভোল্ট কম বেশি করতে হবে তখন হয়তো ক্যাপাসিটার ব্যাংককে অপারেট করলো, আবার যখন হয়তো 500-600 ভোল্টকে অপটিমাইজ করতে হবে তখন ট্যাপ চেঞ্জারকে অপারেট করলো। আমার যদি কোনো কারণে দরকার হয় দুটোকেও অপারেট করার, দুটোকেই অপারেট করবে। ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকবে। মানে কোঅর্ডিনেশনটা কিরকম, এমন না হয়ে যায় দুটোই একসঙ্গে অপারেট করলো আর এখানে সিস্টেম ভোল্টেজ যেটা থাকার কথা তার থেকে হঠাৎ করে কম বা হঠাৎ করে খুব বেশি হয়ে গেল, এমন হওয়ার কথা না। মানে এমন ভাবেই এর মধ্যে প্রোগ্রামিংটা এমনই থাকবে যেন সবসময় ভোল্টেজ তার নির্দিষ্ট ভ্যালুতে বজায় থাকে, রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ড তার নির্দিষ্ট ভ্যালুতে বজায় থাকে, এই সমস্ত কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, সে দরকার হলে দুটোই অপারেট করবে। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অটোমেশন টেকনিক, এটা হচ্ছে এখনো ইউটিলাইজেশন করা হয়নি, এগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে এগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্টেড হবে।
তো এই পর্যন্ত আমরা দেখলাম যে ভোল্টেজ অপটিমাইজেশন। এখন আমরা কি দেখবো, আমাদের নেক্সট যে টপিকটা আছে এখানে, নেক্সট টপিকের নাম কি, ফেজ কারেন্ট ব্যালেন্সিং। ফেজ কারেন্ট ব্যালেন্সিং ব্যাপারটা কি সেটা আমরা এবার আলোচনা করব। দেখো, প্রত্যেকটা সিঙ্গেল ফেজ লোড যাদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে নন লিনিয়ার, নন লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স যাদেরই আছে, মানে যেখানে নন লিনিয়ার ক্যারেক্টারিস্টিক্স তো হবেই, মানে ধরো যদি সেখানে ইন্ডাক্টর থাকে বা ক্যাপাসিটার থাকে তাহলেই ক্যারেক্টারিস্টিক্সটা নন লিনিয়ার হয়ে যাবে, এবং আমরা জানি ইলেকট্রিক্যাল লোডের ক্ষেত্রে ক্যাপাসিটার, ইন্ডাকটেন্স এগুলো তো থাকবেই। সুতরাং আমরা বলতে পারি সমস্ত সিঙ্গেল ফেজ লোডই হচ্ছে কি, কোনো যদি থ্রি ফেজ সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত থাকে সেগুলো কিভাবে থাকা উচিত, সেগুলোকে ইভেনলি ডিস্ট্রিবিউট থাকা উচিত, মানে প্রত্যেকটা ফেজে যেন একটা নির্দিষ্ট পরিমাণ লোডিংই থাকে। ঠিক আছে, এমন না হয় কোনো পার্টিকুলার ফেজে প্রচুর লোড আছে আর একটা ফেজে একদমই লোড নেই, এটা কিন্তু একটা ডিস্ট্রিবিউশন সিস্টেমের পক্ষে ডিজায়ারেবল নয়। কি দরকার না, প্রত্যেকটা ফেজের মধ্যে ইভেনলি ব্যালেন্স থাকা উচিত। এবং এই প্রভিশনটা দেখতে হবে যদি দেখা যায় যে প্রত্যেকটা ফেজে কারেন্ট হচ্ছে সাপোজ 100 অ্যাম্পিয়ার, ঠিক আছে, সিঙ্গেল ফেজ কারেন্ট প্রত্যেকটা ফেজেই 100 অ্যাম্পিয়ার, তখন দেখতে হবে যেন আনব্যালেন্স কারেন্টের পরিমাণ 10%কে অতিক্রম না করে। এবার এই 10% জিনিসটা কিভাবে পাবো, মেজার কিভাবে করব, সেটা দেখে নেওয়া যাবে। এই যে পার্সেন্টেজ কারেন্ট আনব্যালেন্স, এটাকে আমরা মেজার করতে পারি এই ফর্মুলা দিয়ে। ফর্মুলাটা কি, আই ইউ ইজ ইকাল টু হচ্ছে আইডি ইন্টু 100 ডিভাইডেড বাই আই এ। ঠিক আছে, যেখানে আই ইউটা কি, আই ইউ, ইউ নাম থেকেই বুঝতে পারছো আনব্যালেন্স কারেন্ট, পার্সেন্টেজ অফ কারেন্ট আনব্যালেন্স। আর আই ডিটা কি, আই ডিটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট ডেভিয়েশন ফ্রম দ্য অ্যাভারেজ কারেন্ট। তিনটে ফেজের যে অ্যাভারেজ কারেন্ট তার থেকে ম্যাক্সিমাম কতটা ডেভিয়েট করেছে, এটাকে আমরা বলছি আইডি, অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্ট ডেভিয়েশন। আর আই এ এই জিনিসটা কি, এটা হচ্ছে অ্যাভারেজ কারেন্ট। তো মনে করো একটা থ্রি ফেজ লাইন আছে, থ্রি ফেজ লাইন, একটা নিউট্রাল, ঠিক আছে। এবার হচ্ছে কি, আমরা ধরো সিঙ্গেল ফেজ লোড কানেক্ট করেছি, এই সিস্টেম থেকে আমরা সিঙ্গেল ফেজ কিছু লোডকে কানেক্ট করেছি। এবার এই লোড যদি কানেক্টেড থাকে প্রত্যেকটা ফেজে তো কারেন্ট ফ্লো করবে। সাপোজ এই রেড ফেজের কারেন্টটা হলো আমার আই আর, ইয়েলো ফেজের কারেন্ট যেটা আছে সেটা সাপোজ হচ্ছে আই ওয়াই, এবং যে ব্লু ফেজ আছে, ব্লু ফেজের কারেন্টটা মনে করো আইপি। ঠিক আছে, এবার কি হচ্ছে, প্রত্যেকটা ফেজেই কিছু কারেন্ট ফ্লো করছে। এবার এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে প্রত্যেকটা ফেজে, এই ফেজ কারেন্টগুলোর যে অ্যাভারেজ কারেন্ট সেটা আমরা কিভাবে পাবো, সেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে আই এ, আই অ্যাভারেজ। ঠিক আছে, তার ভ্যালু কত হবে, আমরা ম্যাগনিটিউড গুলো নেবো। রেড ফেজের কারেন্টের কত ম্যাগনিটিউড, রেড ফেজের কারেন্টের ম্যাগনিটিউড প্লাস হচ্ছে ইয়েলো ফেজের কারেন্টের ম্যাগনিটিউড, ফেজ অ্যাঙ্গেলটা নেবো না কিন্তু, খালি ম্যাগনিটিউড, প্লাস হচ্ছে আইবি। প্রত্যেকটা ফেজের কারেন্টের ম্যাগনিটিউডকে নিলাম, তাকে আমরা জাস্ট 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাবো, অ্যাভারেজ কারেন্ট পেয়ে যাবো। মনে করো একটা ট্রান্সফরমার থেকে, একটা ধরো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, সাপোজ 11 কেভি বাই 433 ভোল্ট, সেখান থেকেই 4টে লাইন বেরিয়েছে, 4টে লাইন বেরিয়েছে, তো মানে একটা নিউট্রাল, আর এগুলো হচ্ছে রেড ইয়েলো ব্লু, এটা হচ্ছে নিউট্রাল। এখানে যে কারেন্ট ফ্লো করছে সাপোজ সেই কারেন্টের আমরা মান বললাম আই এন, যেটা হচ্ছে নিউট্রাল কারেন্ট। ঠিক আছে, এটা হলো আমাদের নিউট্রাল কারেন্ট। এবারে এই যে অ্যাভারেজ কারেন্ট, সেটা হচ্ছে তিনটে ফেজের মধ্যে কত কারেন্ট অ্যাভারেজ ফ্লো করছে। এবার মনে করো এই ফেজের মধ্যে কারেন্ট ফ্লো করছে 80 অ্যাম্পিয়ার। এখানে সিঙ্গেল ফেজ লোড আছে, মানে এই রেড ফেজ থেকে ধরো কতগুলো বাড়িতে কানেকশন দেওয়া আছে, এখানে রেড ফেজ, সরি অ্যাম্পিয়ার, 80 অ্যাম্পিয়ার, মনে করো এটা হচ্ছে 80 অ্যাম্পিয়ার, এটাতে মনে করো 100 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। আর এই কারেন্ট, এটাতে মনে করো 110 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। সাপোজ 110 অ্যাম্পিয়ার কারেন্ট সাপোজ ব্লু ফেজে কারেন্ট করছে, কারেন্ট ফ্লো করছে। এটা কিভাবে হতে পারে, মানে আমরা ধরো কোনো কোনো বাড়িতে রেড ফেজ আর নিউট্রালের মধ্যে কানেকশন দিয়েছি, কোনো বাড়িতে হয়তো ইয়েলো ফেজ আর নিউট্রালের মধ্যে কানেকশন দিয়েছি,
কোনো বাড়িতে হয়তো ব্লু ফেজ আর নিউট্রালের মধ্যে কানেকশন দিয়েছি। এবার এই যে অল্টারেশনটা করেছি এটার সময় লক্ষ্য রাখা হয়নি কোন ফেজে কতগুলো কানেকশন দিলাম। সেটা করতে গিয়ে কি হয়েছে, এটাতে মনে করো 80 অ্যাম্পিয়ার পিক আওয়ার্সে, মনে করো এটাতে 80 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটাতে 100 অ্যাম্পিয়ার যাচ্ছে, এটাতে 110 অ্যাম্পিয়ার যাচ্ছে। তাহলে তখন আমার অ্যাভারেজ কারেন্ট কত হবে, 80 প্লাস 100 প্লাস 110 বাই 3। ঠিক আছে, তার মানে কত হয়ে যাচ্ছে, তার মানে ধরো 290 বাই 3 অ্যাম্পিয়ার, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাভারেজ কারেন্ট। তিনটে ফেজের মধ্যে অ্যাভারেজ কারেন্ট আমাদের হয়ে যাচ্ছে 290 বাই 3 অ্যাম্পিয়ার। ক্যালকুলেট করে দেখে নেবে। এবার আমাদের যে আনব্যালেন্স কারেন্ট আমরা কিভাবে মেজার করছি, আনব্যালেন্স কারেন্ট হচ্ছে দ্য ম্যাক্সিমাম কারেন্ট ডেভিয়েশন ফ্রম দ্য অ্যাভারেজ কারেন্ট। এই অ্যাভারেজ কারেন্ট 290 বাই যদি আমরা 3 করি তাহলে কত হয়, তাহলে অলমোস্ট আমাদের 96, 97 স্যার। হ্যাঁ 90 বাই মনে করো 290 বাই 3, 96.66 মানে হচ্ছে 97 আমরা অলমোস্ট ধরে নিতে পারি ওটাকে, অলমোস্ট আমরা ওটাকে 97 ধরে নিতে পারি। ঠিক আছে, এত অ্যাম্পিয়ার হয়ে গেল আমাদের অ্যাভারেজ কারেন্ট। এবার ম্যাক্সিমাম ডেভিয়েশন কতটা হয়েছে বলো দেখি এই কারেন্ট থেকে, ম্যাক্সিমাম ডেভিয়েশন কোথায় হয়েছে, ম্যাক্সিমাম ডেভিয়েশন হয়েছে আমার এই যে রেড ফেজের কারেন্ট আছে এটা 80 অ্যাম্পিয়ার, সেটাই হচ্ছে এর থেকে সর্বোচ্চ পরিমাণে ডেভিয়েট করেছে। সেই ডেভিয়েশনের পরিমাণটা কত, সেই ডেভিয়েশনটাকে কি বলে ডিনোট করছে, আইডি ডেভিয়েশন। ঠিক আছে, এটার পরিমাণ কত ফ্রম দ্য অ্যাভারেজ কারেন্ট, 97 মাইনাস 80, 97 মাইনাস 80 করলে আমরা কত পাবো, 17 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট ডেভিয়েশন ফ্রম দ্য অ্যাভারেজ কারেন্ট। এটা আমরা কিভাবে পেলাম না, এটা আমরা পেলাম হচ্ছে 97 যেটা আমাদের অ্যাভারেজ কারেন্ট মাইনাস কত করে, মাইনাস হচ্ছে 80 করে, মাইনাস 80 যেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন কারেন্ট যেটা আমাদের রেড ফেজে ফ্লো করছে, সেখান থেকে আমরা এই 17 অ্যাম্পিয়ারটা পেয়ে গেলাম। তাহলে আমাদের ডিফারেন্স যেটা এই আইডি যেটা আছে সেটা আমরা ম্যাক্সিমাম কারেন্ট ডেভিয়েশনটা পেয়ে গেলাম, আই এটা হয়ে গেল আমাদের অ্যাভারেজ কারেন্ট। ঠিক আছে, এবার আমরা দেখবো যে এই পার্সেন্টেজ আনব্যালেন্সটা কত আছে, আই ইউ মানে কত, আই ইউ এর ফর্মুলা হচ্ছে আই ইউ যেটা আনব্যালেন্স কারেন্ট সেটা মানে হচ্ছে কত, যেটা হচ্ছে ডেভিয়েশন আইডি গণিত 100, আইডি গণিত 100, 100টা করছে কারণ পার্সেন্টেজে নিয়ে যেতে হবে বলে, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আইএ। তার মানে এটা কত হলো, 17 ডিভাইডেড বাই 97, তাই তো, 17 ইন্টু হচ্ছে আমাদের 100 ডিভাইডেড বাই হচ্ছে 97 অ্যাভারেজ কারেন্ট। তার মানে কত পার্সেন্ট দাঁড়ালো এটা, 17 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 97, দ্যাট মিনস 17.5, 17.5% হচ্ছে, এটা হয়ে গেল আমাদের 17.5, এত পার্সেন্ট। ঠিক আছে, এত পার্সেন্টটা কি, এটা হলো পার্সেন্টেজ অফ আনব্যালেন্স কারেন্ট। ঠিক আছে, এবার এইটা কি হলো, এটা কি ঠিকমতো ডিজাইন হয়েছে, তাহলে এই সিস্টেমটা ঠিকমতো ডিজাইন কিন্তু হয়নি। সিস্টেমটা এই যে আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেমটা বানিয়েছি এই সিস্টেমের লোডিংটা ঠিকমতো নেই। লোডিং যদি ঠিক থাকতো তাহলে কি করতে হতো না, পার্সেন্টেজ যে আনব্যালেন্স যেটা আছে পার্সেন্টেজ আনব্যালেন্সটাকে 10%-র মধ্যে রাখতে হতো, পার্সেন্টেজ আনব্যালেন্সটাকে 10%-এর উপরে অতিক্রম হতে দেওয়া যেত না, কিন্তু সেটা তো হয়নি। তার মানে এটা হচ্ছে ঠিকমতো করে ডিজাইন করা যায়নি, ফেজ কারেন্টের মধ্যে যথেষ্ট পরিমাণে আনব্যালেন্স থেকে গেছে। ঠিক আছে, এবার এই যে আনব্যালেন্স থাকছে তার জন্য কি কি খারাপ প্রভাব হতে পারে, খারাপ প্রভাবগুলো হচ্ছে additional power loss and voltage drop in the neutral conductors। কারণ এখানে যে নিউট্রাল কন্ডাক্টরটা আছে, যদি লোডটা 3 ফেজ ব্যালেন্স লোড হতো, 3 ফেজ ব্যালেন্স লোড হলে নিউট্রাল কারেন্ট কত হওয়ার কথা ছিল, নিউট্রাল কারেন্ট 0 হওয়ার কথা ছিল, তাই তো। যদি ব্যালেন্স লোড হতো, ব্যালেন্স লোড মানে প্রত্যেকটা ফেজে যদি ইকুয়াল লোড হতো তাহলে নিউট্রাল কারেন্ট 0 হতো, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা কখনোই সম্ভব নয়। তাই এখানে নিউট্রাল কারেন্ট যেটা সেটা নন জিরোই হবে। কিন্তু যত আনব্যালেন্স বেশি হবে তত সেই আনব্যালেন্স কারেন্টটা কোথা দিয়ে ফ্লো করবে, নিউট্রাল দিয়ে তো ফ্লো করবে। তার মানে নিউট্রাল কন্ডাক্টরের মধ্যে দিয়ে এক্সেসিভ কারেন্ট ফ্লো করবে, এবং এক্সেসিভ কারেন্ট যদি ফ্লো করে, নিউট্রাল কন্ডাক্টরের তো ক্রস সেকশন আছে, তার একটা এরিয়া আছে এবং তার একটা লেংথও আছে, তার মানে তার রেজিস্ট্যান্সও আছে, রো এল বাই এ তো তারও আছে। তার মানে হচ্ছে এই নিউট্রাল কন্ডাক্টরের মধ্যে একটা আই স্কোয়ার আর লস হবে। এবার এই যে আই স্কোয়ার আর লসটা হচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট, এটার জন্য
পাওয়ার সিস্টেমের লস হচ্ছে, এবং তারই সাথে সাথে নিউট্রাল কন্ডাক্টরের মধ্যে একটা ভোল্টেজেরও ড্রপ হবে, হুইচ ইজ অলসো মানে ভোল্টেজ ড্রপ ইনটু কারেন্ট ফ্লো, এটাকেই আমরা গুণ করে বলতে পারি যে পাওয়ার লস। ঠিক আছে, তার মানে নিউট্রাল কন্ডাক্টরে একটা পাওয়ার লস হচ্ছে, হুইচ ইজ আনডিজায়ারেবল। নেক্সট কি, কজিং আনব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজেস ইন দ্য পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম। যদি আমার তিনটে ফেজের মধ্যে লোড আলাদা আলাদা থাকে, তাহলে এই কন্ডাক্টরগুলোর মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটাকে আমরা কি বলি? ভোল্টেজ ড্রপ মানে আমরা কি করে পাই বলো? ভোল্টেজ ড্রপের ফর্মুলা হচ্ছে আমাদের আই ইন্টু আর, কত কারেন্ট ফ্লো হচ্ছে তাকে আমরা রেজিস্ট্যান্স দিয়ে গুণ করেই তো ভোল্টেজ ড্রপটা পাই। তার মানে আমার রেড ফেজের কন্ডাক্টরে কম কারেন্ট ফ্লো হচ্ছে, মানে তাতে ভোল্টেজ ড্রপ কম হলো। ইয়েলো ফেজের কন্ডাক্টরে কারেন্ট ফ্লো মিনিমাম মানে মিডিল পজিশনে থাকছে বলে একটা মডারেট হলো। আবার ব্লু ফেজের কন্ডাক্টরের মধ্যে সব থেকে বেশি হচ্ছে বলে সেখানে সব থেকে বেশি ভোল্টেজ ড্রপ হলো। তার মানে কি, আলটিমেটলি এখানে যদি আমার আরেকটা থ্রি ফেজ কোনো কনজিউমার থাকে, যাকে আমার থ্রি ফেজ লোডই দিতে হবে, যার কাছে হয়তো রেডও ঢুকবে, ইয়েলো ঢুকবে, ব্লুও ঢুকবে, তার মানে কি হলো, তার সেই যে মোটরটা লাগানো হলো সেই মোটরের একটা ফেজে হয়তো ভোল্টেজ বেশি আছে, রেড ফেজে হয়তো ভোল্টেজ বেশি আছে, অন্যদিকে ব্লু ফেজে হয়তো ভোল্টেজ কম আছে, এরকম তো হতেই পারে। তার মানে হচ্ছে আনব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজ হবে। আর কি হবে না, রিডিউসড ফরওয়ার্ড অপারেটিং টর্ক অ্যান্ড ওভারহিটিং অফ দ্য ইন্ডাকশন মোটরস। যদি আমরা ইন্ডাকশন মোটরে এরকম একটা আনব্যালেন্স ভোল্টেজ সাপ্লাই দিই, তাহলে তার যে অপারেটিং টর্ক যেটা তার পরিমাণটা কমে যাবে, এবং ইন্ডাকশন মোটরের মধ্যে একটা ওভারহিট মানে একটা এক্সেসিভ হিট জেনারেট হবে, হুইচ ইজ অলসো আনডিজায়ারেবল। এক্সেসিভ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স টু দ্য সেন্সিটিভ ইকুইপমেন্টস ইন দ্য বিল্ডিং। মানে এই যে নিউট্রাল কন্ডাক্টর, এর মধ্যে তো কোনো কারেন্ট ফ্লো হওয়ার কথা নয়, কিন্তু তাও কারেন্ট ফ্লো হচ্ছে। এবার এর মধ্যে যদি এর কাছাকাছি যদি অন্য কোনো সেন্সিটিভ ইলেকট্রনিক ইকুইপমেন্টস থাকে, তার সঙ্গে কি হতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক একটা ইন্টারফেয়ারেন্স হতে পারে, এবং এই এফেক্টটাও কিন্তু আনডিজায়ারেবল একটা ফ্যাক্ট, হুইচ ইজ অলসো আনডিজায়ারেবল। তো এই সমস্ত আনডিজায়ারেবল ফ্যাক্টগুলো কেন হচ্ছে? এটা হচ্ছে আমাদের আনব্যালেন্সড ডিস্টরশনের জন্য। প্রত্যেকটা ফেজ কারেন্টের মধ্যে যে ব্যালেন্স কারেন্ট ফ্লো হচ্ছে না, সেই কারণবশতই এই ঘটনাগুলো ঘটছে। আবার অ্যাডিশনাল এরর ইন দ্য পাওয়ার সিস্টেম মেজারমেন্ট, যদি কোনো মেজারিং ডিভাইস সেখানে লাগানো হয়, সেগুলো ঠিকঠাক মতো রিডিংও দেবে না যদি এরকম আনব্যালেন্স কারেন্ট ফ্লো করে। তো এই সমস্ত ক্ষতিকারক প্রভাবগুলো আমরা দেখতে পাবো যদি একটা পাওয়ার সিস্টেম তার মধ্যে প্রত্যেকটা ফেজের যে কারেন্ট তার মধ্যে কোনো প্রপার ব্যালেন্স না থাকে। তো তাহলে আমাদের উদ্দেশ্যটা কি হবে? আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্যালেন্স কারেন্ট ফ্লো করানো। এবার আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখে নেব যদি নিউট্রাল কারেন্ট কত কিরকম হতে পারে যদি 10% আনব্যালেন্স ফেজ কারেন্টগুলোর মধ্যে থাকে, তো তখন কিরকম পরিমাণ নিউট্রাল কারেন্ট ফ্লো হবে। তো a 10% unbalanced phase current in the three-phase four-wire power distribution network is shown with average phase current of 100 ampere। 100 ampere হচ্ছে average phase current। ঠিক আছে, মনে করো একটা ফেজে হচ্ছে 100 ampere, একটা ফেজে মনে করো 90 ampere, আর একটা ফেজে মনে করো 110 ampere। তাহলেই হবে অ্যাভারেজ কত হবে, আমাদের 100 ampere হয়ে যাবে। এখানে একটা ছবি করে দেখানো হয়েছে, দেখো এই ছবিতে কি আছে। সাপোজ এই যে রেড রঙের যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার একটা রেড ফেজ, মনে করো এটাতে কত কারেন্ট আছে, মনে করো 110 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। আবার এই যে পিঙ্ক কালার দিয়ে যেটা দেখানো হয়েছে, মনে করো এটা হচ্ছে ইয়েলো ফেজ, এটাতে কত অ্যাম্পিয়ার কারেন্ট আছে, 100 অ্যাম্পিয়ার। অন্যদিকে এই যে ব্লু রঙের কালার দিয়ে দেখানো হয়েছে, মনে করো এটা হচ্ছে ব্লু ফেজ, এতে কত কারেন্ট আছে, 90 অ্যাম্পিয়ার। তো এখানে আনব্যালেন্স কত পার্সেন্ট, এটা হচ্ছে 10% আনব্যালেন্স। আমি আগে যে ফর্মুলাটা দেখালাম ওই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে দেখবে, এখানে আনব্যালেন্স হচ্ছে 10%। তো 10% আনব্যালেন্স যদি থাকে, তখন আমার নিউট্রাল কারেন্টের ছবিটা এই যে ব্ল্যাক কালার দিয়ে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের নিউট্রাল কারেন্ট, এরকম রেঞ্জের থাকে। ঠিক আছে, এবং এই নিউট্রাল কারেন্টের ম্যাগনিটিউড কত হয়, নিউট্রাল কারেন্টের ম্যাগনিটিউড হচ্ছে অ্যাবাউট 17 অ্যাম্পিয়ার। মানে অ্যাভারেজ কারেন্ট হচ্ছে 100 অ্যাম্পিয়ার, তার মধ্যে নিউট্রাল কারেন্ট হচ্ছে 17 অ্যাম্পিয়ার অন অ্যান অ্যাভারেজ। ঠিক আছে, এবং এর জন্য অ্যাডিশনাল কপার লস কত হচ্ছে, অ্যাডিশনাল প্রায় 1% এক্সট্রা কপার লস হচ্ছে। তার মানে লস হচ্ছে পাওয়ার সিস্টেমের, হুইচ ইজ আনডিজায়ারেবল, হুইচ হ্যাজ টু বি মিনিমাইজ, এটাকে মিনিমাইজ করতে হবে। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এখানে একটা নিউট্রাল কারেন্ট দেখানো হয়েছে যেখানে 10% আনব্যালেন্স আছে, তার সাথে সাথে 30% টোটাল হারমোনিক ডিস্টরশনও আছে। টিএইচডি কথাটার মানে হচ্ছে টোটাল হারমোনিক ডিস্টরশন। মানে এখন যে পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসগুলো চলে এসছে, এগুলোর জন্য না পাওয়ার সিস্টেমের মধ্যে অনেক বেশি
হারমোনিক কম্পোনেন্টস চলে আসছে। তো হারমোনিক কম্পোনেন্টস যদি তার পার্সেন্টেজ আমরা ধরে নিই 30% আছে, তো সেই পরিস্থিতিতে যদি তাদের মধ্যে ফেজ কারেন্টগুলোর মধ্যে 10% আনব্যালেন্স থাকে, তখন ছবিটা কিরকম দাঁড়াবে আমরা একটা গ্রাফের আকারে দেখে নিচ্ছি। এই দেখো, এখানে এই যে আমার রেড ফেজ, এটা হচ্ছে এই রকম। তো এখানে যেহেতু হারমোনিক আছে, এর গ্রাফটা একটু অন্যরকম হয়ে গেছে। লক্ষ্য করে দেখতে পাবে যে ধরো এটা হচ্ছে রেড ফেজ, রেড ফেজের গ্রাফটা মনে করো এই রকম হচ্ছে। এইরকম একটা কার্ভ, এই যে নেচারটা আসছে, এই নেচারটা কি জন্য আসছে? এটা হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ হারমোনিক্স। ঠিক আছে, হারমোনিকের উপস্থিতির জন্য ধরো এটা রেড ফেজের হলো, ইয়েলো ফেজের জন্য ধরো এরকম একটা আবার ধরো ব্লু ফেজের জন্য আরেকটা এরকম হবে। একটু ফেজ অ্যাঙ্গেলটা ডিস্টার্ব হয়ে গেছে। সাপোজ এরকম একটা এখানে ফেজ অ্যাঙ্গেলটা একটু ডিস্টারবেন্স হয়ে গেল। এটা হচ্ছে সাপোজ ব্লু ফেজের জন্য, ইয়েলো ফেজটা একটু বাঁদিকে শিফট করতো। তো এইরকম যদি হয়, মানে তাতে কি হচ্ছে, এখানে হারমোনিক্স আছে, হারমোনিক্সের উপস্থিতির জন্য এরকম একটা আমরা ফেজ ডিস্ট্রিবিউশন প্যাটার্ন দেখতে পাচ্ছি। তো এখানে যে ছবিটা এখানে তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে সাপোজ আমাদের রেড ফেজ, এটা হচ্ছে রেড ফেজ। এখানে আছে কি আমাদের ইয়েলো ফেজ, ইয়েলো ফেজটা ধরো এইটা হচ্ছে ইয়েলো ফেজটা, পিঙ্ক কালার দিয়ে দেখানো হয়েছে। এটা হচ্ছে আমাদের ব্লু ফেজটা। ঠিক আছে, তো এই পরিস্থিতিতে দেখো এখানে যে কালো রঙের নিউট্রাল কারেন্ট যেটা শো করা হয়েছে, নিউট্রাল কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এবং এক একটা ফেজ কারেন্টের যা ম্যাগনিটিউড তোমরা প্রায় লক্ষ্য করো, নিউট্রাল কারেন্টটা প্রায় ততখানাই উঠে গেছে। মানে এখানে আনব্যালেন্সের সাথে সাথে যদি আমাদের টিএইচডি বা টোটাল হারমোনিক ডিস্টরশনও যদি অনেকটা বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নিউট্রাল কারেন্টের ম্যাগনিটিউডটা আরো অনেক বেড়ে যাবে। এবং এর জন্য কি হবে, ফেজ কারেন্টের সমান যদি তোমার নিউট্রাল কারেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে হিউজ একটা পাওয়ার লস কিন্তু হয়ে যাবে। মানে নিউট্রাল কন্ডাক্টরের মধ্যে যদি আমার একটা হিউজ কারেন্ট ফ্লো করে, এরকম ধরো একটা হিউজ একটা কারেন্ট যদি আমার নিউট্রাল কন্ডাক্টরগুলোর মধ্যে এইরকম রেঞ্জের একটা কারেন্ট যদি নিউট্রাল কন্ডাক্টরের মধ্যে ফ্লো করে, তো এতটা হিউজ কারেন্ট ফ্লো করার জন্য কি হবে, তার মধ্যে প্রচুর পরিমাণে একটা কপার লস হবে। তো সেই কপার লসটা কিন্তু আনডিজায়ারেবল, এটাকে অ্যাভয়েড করতে হবে। তো সেটার জন্য উপায় কি আছে? উপায় হচ্ছে যে সিঙ্গেল ফেজ যত লোড আছে, সমস্ত সিঙ্গেল ফেজ লোডই কিন্তু আনব্যালেন্সের কারণ। তো চেষ্টা করতে হবে যখন কোনো প্ল্যান্টের ডিজাইনই হোক অথবা কোনো ডিস্ট্রিবিউশন, আমাদের যে ইলেকট্রিক পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কই হোক, চেষ্টা করতে হবে প্রত্যেকটা ফেজে যেন ইকুয়াল অ্যামাউন্ট অফ লোড মেনটেন রাখা যায়, লোডের অ্যামাউন্টটা যেন ফ্লাকচুয়েটেড না হয়। এবং তারই সাথে সাথে চেষ্টা করতে হবে কি না, চেষ্টা করতে হবে যদি রানিং কন্ডিশনে সেটা আছে, রানিং কন্ডিশনে যখনও আছে তখনও কিন্তু ফেজ কারেন্টটাকে ব্যালেন্স করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। মানে যখন কোনো পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইনস্টল করা হবে, ধরো একটা ট্রান্সফরমার ইনস্টল করলে, ঠিক আছে, ধরো কোনো পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি একটা ট্রান্সফরমার ইনস্টল করলো। এবার সেই যে ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমার থেকে কি হবে, একটা পোলের ওপরে ইনস্টল করছে, তো সেই পোল থেকে ধরো এরকম 4টে তার বেরিয়ে গেছে, 4টে তার বেরোলো। তো আলটিমেটলি যে 4টে তার বেরোলো, চেষ্টা করতে হবে যে প্রত্যেকটা ফেজে যেন ইকুয়াল অ্যামাউন্ট অফ লোডিং থাকে। ধরো এটা হচ্ছে রেড ফেজ, সাপোজ দিস ইজ ইয়েলো ফেজ, দিস ইজ ব্লু ফেজ। ঠিক আছে, আর ধরো উপরে আছে আমার নিউট্রাল। তো 4টে ফেজ, এই যে তারগুলো যাবে, চেষ্টা করতে হবে প্রত্যেকটা ফেজ থেকে যদি আমরা এটা থেকে 10টা সার্ভিস কানেকশন দিই, আমরা যদি 10টা বাড়িতে সার্ভিস কানেকশন এই লাইন থেকে দিই, আমাদেরকে চেষ্টা করতে হবে ইয়েলো ফেজ এবং ব্লু ফেজ যেগুলো আছে, সাপোজ এটা হচ্ছে আমার ইয়েলো ফেজ, সরি এটা হচ্ছে আমার ইয়েলো ফেজ, ইয়েলো ফেজ থেকেও যেন আমরা সমসংখ্যক বাড়িতেই আমরা সার্ভিস কানেকশনটা দিতে পারি। আবার ব্লু ফেজ থেকেও যেন আমরা সমসংখ্যক বাড়িতেই সার্ভিস কানেকশনটা প্রোভাইড করতে পারি। তাহলে এরকম করলে কি হবে, এরকম করলে কি হচ্ছে না, প্রত্যেকটা
ফেজের ওপরে অলমোস্ট একটা ব্যালেন্সড লোড বজায় থাকছে। এমন নয় যে আমার রেড ফেজের ওপরে অনেক বেশি সংখ্যক সার্ভিস কানেকশন আছে, অন্যদিকে ব্লু ফেজের ওপরে আমার সার্ভিস কানেকশন কম আছে, এটা নয়। এবং তোমরা দেখতে পারো যে বিভিন্ন যে ডিস্ট্রিবিউশন মানে সাবস্টেশন যেগুলো আছে, মানে ধরো যে ট্রান্সফরমার গুলো আছে, অনেক সময় কি করে, অনেক সময় কিছু যারা কাজ করে লাইনে তারা গিয়ে গিয়ে দেখবে যে কোনো একটা পার্টিকুলার তার থেকে সার্ভিস কানেকশন খুলে অন্য তারে লাগাচ্ছে। এই অন্য তারে লাগানোর যে কাজটা, এই কাজটা হচ্ছে আমাদের কি নাম দেওয়া হয়েছে, এটাকে বলা হয়েছে ফেজ কারেন্ট ব্যালেন্সিং। এই কাজটা কিন্তু রেগুলারলি করতে হবে। এই ফেজ কারেন্ট ব্যালেন্সিংটা যত বেশি করা হবে তত কি হবে, ফেজ কারেন্ট ব্যালেন্সিংটাকে আমরা যত বেশি করব, মানে প্রত্যেকটা ফেজে যেন সমান সংখ্যক সার্ভিস কানেকশন যতটা সম্ভব বজায় রাখা যায়, এবং এর মাধ্যমে প্রত্যেকটা ফেজের মধ্যে একটা ব্যালেন্সড লোড মেনটেন রাখা যায়। এটার মাধ্যমে সিস্টেমের যে পাওয়ার লস এটাকে অনেকাংশেই কম করা সম্ভব। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আজকের যে টপিক ছিল, যে সিস্টেম ভোল্টেজ অপটিমাইজেশন অ্যান্ড ফেজ কারেন্ট ব্যালেন্সিং। এই দুটো টপিক নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এর মধ্যে কারো কোনো কনফিউশন বা কোয়ারি থাকলে বলতে পারো। স্যার নিউট্রাল কারেন্টটা অল্প বেড়ে যাওয়ার ফলে টর্কের চেঞ্জটা কিভাবে হলো? কোন টর্কের চেঞ্জ? ওটা তো ইন্ডাকশন মোটরের ইয়ে দেখতে হবে না তোমাকে, ইন্ডাকশন মোটরের যে সার্কিট ডায়াগ্রাম সেখানে তোমাকে বুঝতে হবে। থ্রি ফেজ, ধরো একটা ফেজে আমার ভোল্টেজ বেশি হয়ে গেছে, একটা ফেজে কম হয়ে গেছে, ওটা ফরওয়ার্ড একটা টর্ক হয়, ঠিক আছে, ফরওয়ার্ড রোটেটিং টর্ক। সেটা তোমাকে ইন্ডাকশন মোটরের ডিটেলসে গিয়ে বুঝতে হবে, ওটা এমনি ওভাবে নর্মালি বোঝানো সম্ভব, ম্যাথামেটিক্যালি দেখতে হবে। তবে হবে আনব্যালেন্স, যদি হয় আনব্যালেন্স, মানে চেষ্টা, মানে উদ্দেশ্যটা কি, ইন্ডাকশন মোটরের যে তিনটে ফেজ আছে সবসময় যেন তিনটে ফেজের মধ্যে ব্যালেন্স থাকে। এই যে তিনটে ফেজ আমার ঢুকছে ইন্ডাকশন মোটরে, এই ফেজের মধ্যে যে ভোল্টেজ, এই ফেজের মধ্যে যা ভোল্টেজ, দুটো যেন সবসময় সেম থাকে, এবং এই দুটোর মধ্যেও যা ভোল্টেজ সেটাও যেন এই দুটোর সঙ্গে সেম হয়। এটাই তো আমাদের উদ্দেশ্য না। ইন্ডাকশন মোটরে যে আমরা মানে পার ফেজ ডায়াগ্রামটা আঁকছি, পার ফেজ ডায়াগ্রামটা আমরা কি জন্য আঁকতে পারছি, আমরা প্রত্যেকটা ফেজগুলোকে ফেজ টু নিউট্রাল যে ভোল্টেজ সেটাকে আমরা ধরে নিচ্ছি ইকুয়াল, সেই কারণেই তো আমরা আঁকতে পারছি না। এবার যদি প্রত্যেকটা ফেজের মধ্যে, এটাতে মনে করো আমার 440 ভোল্ট থাকলো আর ওটাতে আমার 360 ভোল্ট থাকলো, তাহলে কি পার ফেজের মধ্যে কোনো ব্যালেন্স থাকলো? পার ফেজের মধ্যে কোনো ব্যালেন্স থাকবে না। ঠিক আছে, এবং তখন আমাদের ফেজার ডায়াগ্রামটা পার ফেজের জন্য আলাদা আলাদা করে আঁকতে হবে, এবং আমরা সেই পরিস্থিতিতে যদি একে আবার তার টর্ক ক্যালকুলেট করি, তখন আমরা দেখতে পাবো যে এটা যা নর্মাল কন্ডিশনে যা টর্ক হওয়ার কথা ছিল তার থেকে অনেকটাই কম হচ্ছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মেন আমাদের ডিসকাশন, যে কি কি প্রসেস আমরা ফলো করতে পারি ভোল্টেজ অপটিমাইজেশনের জন্য এবং ফেজ কারেন্ট ব্যালেন্সিং এর জন্য। তো এই চ্যাপ্টারে আর একটাই টপিক বাকি থাকলো, সেটা হচ্ছে লসেস ইন দ্য ট্রান্সমিশন অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যান্ড ইটস মিনিমাইজেশন। ঠিক আছে।